আসসালামু আলাইকুম। গল্পের পাঠশালার আইসিটি ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটার তৃতীয় অধ্যায়, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমি আপনাদের সাথে টোটাল ক্লাসটা জুড়ে আছি আব্দুল্লাহ মাহফুজ অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় হিসেবে আমরা জানি, এবং এই তৃতীয় অধ্যায় হচ্ছে দুইটা অংশে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমরা আজকের ক্লাসে সংখ্যা পদ্ধতির প্রথম যে বেসিক সেশনটা আছে, আমরা বেসিক অংশগুলো নিয়ে একটু আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি শব্দটা যখনই আমাদের কাছে আসে, তখনই আমরা একটা শব্দ পাবো, যেটা হচ্ছে যে সংখ্যা জিনিসটা আসলে কি। সংখ্যাকে যদি আমরা ডিফাইন করতে যাই, তাহলে সে সংখ্যা এমন এক ধরনের চিহ্ন বা বিশেষ যে কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে এবং যা গণনার কাজে ব্যবহার করা হয়। সংখ্যা হচ্ছে এমন কোনো একটা চিহ্ন যা দিয়ে আমরা যে কোনো কিছুর পরিমাণকে নির্দেশ করতে পারি। যেমন হচ্ছে এখানে কয়টা জিনিস আছে, এখানে কি পরিমাণ জিনিস আছে, টোটাল জিনিসটাকে আমরা জাস্ট সংখ্যা দিয়ে ডিফাইন করতে পারি। এবং যেহেতু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, তো এক্ষেত্রে যদি জিজ্ঞেস করা হয় যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে হচ্ছে এই সংখ্যাটাকে প্রকাশ আমরা যেই পদ্ধতিতে করব, যেই পদ্ধতিতে নর্মালি আমরা এই সংখ্যাগুলোকে প্রকাশ করব, ওই পদ্ধতিটাকেই বলা হবে সংখ্যা পদ্ধতি। এটাকে যদি আমরা একটু বইয়ের ভাষায় দেখি, তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন অথবা অঙ্কের ব্যবহার করে সংখ্যার লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমরা জাস্ট এই সংখ্যাটাকে যেভাবে প্রকাশ করব, ওই প্রকাশ করার পদ্ধতিটাকেই সংখ্যা পদ্ধতি বলা হবে। এখন সংখ্যা পদ্ধতি যখন আসে, তখন সংখ্যা পদ্ধতিকে বুঝতে গেলে আমরা সংখ্যা পদ্ধতিতে যাওয়ার আগে ছোট্ট একটা গল্প করে আসি। গল্পটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম যে, আমার এক ছোট ভাই হুট করে এসে আমাকে জিজ্ঞেস করলো যে, ভাইয়া আসলে কেন 9-এর পরে 10 আসে। যেমন হচ্ছে জাস্ট আমরা নর্মালি 9 লিখি, তারপরে হচ্ছে 10 সংখ্যাটা লিখে ফেলি। এখন কথা হচ্ছে যে কেন 9-এর পরে 10 আসবে? 9-এর পরে তো অন্য কিছু আসতে পারতো। যেমন হচ্ছে আমাদের 7-এর পরে 8 আসতেছে, 8-এর পরে 9 আসতেছে। তাহলে 9-এর পরে কেন আবার সেই প্রথম থেকে 1টা ঘুইরা এসা 1 0 10 আসতেছে? তো যখন এই কোশ্চেনটা করলো, প্রথম অবস্থায় কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না। তো এক্ষেত্রে কী করা যায়? তো চিন্তা করলাম যে একটু ঘুরে আসা যাক। তো কীভাবে ঘুরে আসা যায়? যে আমরা চলে গেলাম একেবারে খ্রিস্টপূর্ব প্রায় 4000 বছর আগে, যেখানে একজন কৃষক ছিল, তার গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, এবং হচ্ছে তার গোলা ভরা ধান, গম, ভুট্টা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল। শুধুমাত্র তার একটা জিনিসের অভাব ছিল, যেটা হচ্ছে তার কাছে সুখ ছিল না। সুখটা কেন ছিল না? কারণ তার কাছে যখনই সে কোনো একটা জিনিসের পরিমাণ জিজ্ঞেস করতো, কেউ জিজ্ঞেস করতেছে যে আপনার কাছে ধান কতগুলো আছে, সে বলতো আমার কাছে অনেকগুলা ধান আছে। যখন কেউ তাকে জিজ্ঞেস করতো যে আপনার কাছে গম কতগুলো আছে, সে বলতো আমার কাছে অনেকগুলা গম আছে। ঠিক সেমভাবে মানে সে এক্স্যাক্টলি বলতে পারতো না যে আমার কাছে কতটা আছে। সে কী করতে পারতো? সে মানে এর জন্য সে খুবই 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 দুঃখ প্রকাশ করতো, এবং সে দুঃখ পাইতো যে সে আসলে বলতে পারতো না এক্স্যাক্টলি তার কাছে কয়টা জিনিস আছে। তো সে চিন্তা করলো যে এমন একটা কাজ কি করা যায় যে আমি যদি চেষ্টা করি গণনা করার, তাহলে কি আমি গণনা করতে পারবো। দেন সে চিন্তা করতে করতে সে দেখলো যে 0 মানে হচ্ছে কিছু নেই, 1 যেখানে হচ্ছে একটি আছে, 2 2টি আছে, 3 3টি আছে, ও হচ্ছে 4 মানে হচ্ছে
4টি আছে। সে কিছুদিন গবেষণা করে দেখতে পেল যে 0 মানে হচ্ছে তার কাছে কিছু নেই, 1 মানে একটা আছে, 2 মানে 2টা আছে, 3 মানে 3টা আছে, 4 মানে 4টা আছে। সে 4 পর্যন্ত গণনা করতে পারতেছে। সে নিজেকে মোটামুটি সুখী মনে করতেছে যে হ্যাঁ, অ্যাট দ্য এন্ড আমি একটু গণনা করতে তো পারতেছি। বাট সমস্যাটা হলো এখানে যে সে যখন এই পর্যন্ত গণনা করতে পারতেছে, কিন্তু সে তো তার পরবর্তীতে আর গণনা করতে পারতেছে না। মানে যখনই আমাদের ভাষায় যেটা 5, এই 5 নাম্বার পণ্যটা তার কাছে চলে আসতেছে, তখনই সে তার গণনা করতে পারতেছে না। তখন সে কি করবে চিন্তা করে সে চিন্তা করলো যে একটা কাজ করা যেতে পারে। কাজটা কি? যেটা হচ্ছে যে তার কাছে যতগুলা পণ্য আছে সে ওই পণ্যগুলাকে বিভিন্নভাবে ওরিয়েন্টেড করবে। ওরিয়েন্টেডটা কিভাবে করবে? যেমন হচ্ছে তার কাছে আছে হচ্ছে ধান, গম, তার কাছে আছে হচ্ছে ভুট্টা আর হচ্ছে আলু। তার কাছে এই 4টা কৃষিজ পণ্য আছে। সে চিন্তা করলো সে 1 বছর শুধুমাত্র ধান চাষ করবে। ঠিক আছে, তো সমস্যা নেই। সে যখন ধান চাষ করলো, সে তখন দেখলো যে তার কাছে কি আছে, তার কাছে সে যখন 0টা ধান, মানে তার কাছে একটা ধানও নাই। তারপরে হচ্ছে তার কাছে একটা ধান আসছে, তারপরে তার কাছে 2টা ধান আসছে, 3টা, 4 পর্যন্ত যখন আসছে, তখন পর্যন্ত তার কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হয়েছে যখনই আমাদের ভাষায় 5 নাম্বার ধানটা চলে আসছে। আমাদের ভাষায় যখন 5 নাম্বার ধানটা চলে আসছে, তখনই তার সমস্যা শুরু হয়ে গেছে। সমস্যাটা কীরকম? যে এখন তো সেই 5টাকে চিনে না, সে কী করবে? তার কাছে তো 4টা যখন ছিল সে গুনতে পারতো, আমার কাছে একটা ধান আছে, 2টা ধান আছে, 3টা ধান আছে, 4টা ধান আছে। যখনই 5 নাম্বার ধানটা চলে আসছে, তখন তো সে আর ধান খুঁজে পাচ্ছে না যে এটা আসলে কি হবে। তখন সে চিন্তা করতে চিন্তা করলো যে আমি একটা কাজ করতে পারি। কাজটা কি? আমি এই সবগুলো ধানকে একসাথে একটা পুটলিতে বাঁধবো, একসাথে একবারে বাইধা নেব। এটাকে বাইধা নিয়ে কী করব? এটাকে আমি একটা গম হিসেবে কল্পনা করব। সে যথারীতি এই কাজটা করলো। একটা গম, 2টা গম, 3টা গম, 4টা গম, 4টা পর্যন্ত তার কোনো সমস্যা নাই। দেন গমের ঘরে যখন তার কাছে 5 নাম্বার গমটা চলে আসছে, তখন আবার সেম সমস্যাটা হয়েছে, যেখানে তো 5 নাম্বার গম চলে আসছে। এখন আমি কি করব? সে তো 4টা পর্যন্ত গণনা করতে পারে। সে আবার কি করলো? সে আবার এগুলা সবগুলাকে একসাথে পুটুলি বাঁধলো এবং এটাকে একটা ভুট্টা হিসেবে কল্পনা করলো। সে এভাবে চিন্তা করে একটা গণনা করার একটা ব্যবস্থা তৈরি করলো, যেখানে সে মোটামুটি গণনা করতে পারত। এবং সে এই বুদ্ধিটা আসলেই কাজ করবে কিনা এটা চিন্তা করার জন্য সে একটা এক্সপেরিমেন্ট করলো, যেটা হচ্ছে সে শুধুমাত্র ওই বছর সে শুধুমাত্র ধান চাষ করছে। সে ওই বছর শুধুমাত্র ধান চাষ করছে, ধান ব্যতীত সে অন্য কিছু চাষ করে নাই। তো তার কাছে যখন বছর শেষে সে ধানগুলাকে বাসায় নিয়ে আসলো এবং জাঠাই মাঠাই করে ঝাড়াই মারাই করে সে ওটাকে যখন বাসায় তুললো, তখন সে দেখতে পাইলো তার কাছে 3টা আলু আছে, আর কিচ্ছু নাই। তার ভুট্টার গলাও খালি, গমের গলাও খালি, ধানের গলাও খালি। তার কাছে আছে কি? 3টা আলু আছে। বাট এখানে তো কোশ্চেন হলো, সে তো ধান চাষ করছিল। এখানে সে দেখলো বছর শেষে তার গলাতে 3টা আলু, বাট সে সেই বছর আলু চাষ করে নাই। তো এক্ষেত্রে তার কাছে 3টা আলু এক্স্যাক্টলি কীভাবে আসলো? তো এটা যদি আমরা একটু এক্সপ্লেন করতে যাই, কিছুক্ষণ আগে আমরা যা দেখছিলাম যে সে কী করছে, সে 4টা ধানকে একটা পুটুলি বাইধা একটা গম হিসেবে নিচ্ছে। সে 5টা ধানকে
একসাথে একটা পুটুলি বাঁধছে এবং এটাকে একটা গম হিসাবে কল্পনা করছে, আবার 5টা গমকে একসাথে একটা পুটুলি বাঁধছে এবং ওইটাকে সে আবার একটা ভুট্টা হিসেবে কল্পনা করছে, আবার 5টা ভুট্টাকে সে একসাথে একটা পুটুলি বাঁধছে এবং এটাকে একটা আলু হিসেবে কল্পনা করছে। তো ওভারঅল সে এভাবে করে এরকম ভুট্টাগুলাকে পুটুলি বাঁধতে বাঁধতে সে অ্যাট দ্য এন্ড আলু খুঁজে পাইছে। এক্স্যাক্টলি এই আলুটাকে আমরা যদি আমাদের ভাষায় কনভার্ট করি তাহলে এটা হবে এরকম। আমরা জানি একটা ভুট্টা সমান সমান একটা আলু সমান সমান হচ্ছে আমার 5টা ভুট্টা, তাহলে 3টা আলু সমান সমান হবে 3 × 5 ইজ ইকুয়াল 15টা ভুট্টা হবে। আবার অনুরূপভাবে আমরা যদি এই 15টা ভুট্টাকে গমে কনভার্ট করতে চাই তাহলে হবে 15 × 5 75। আবার যদি এটাকে আমরা ধানে কনভার্ট করতে যাই তাহলে হবে 75 × 5। তার মানে এক্স্যাক্টলি তার কাছে ধান আছে আমার 375টা এবং সে তার ভাষায় দেখতে পাইল তার কাছে এক্স্যাক্টলি আলু আছে 3টা এবং সে এটাকে আবার যাচ করার জন্য পরের বছর সে আবারও সেম একই কাজ করলো, সে শুধুমাত্র পরের বছরও ধান চাষ করলো এবং সে ধান চাষ করার পরে সে দেখতে পাইল তার কাছে এবছর 3টা আলু, 4টা ভুট্টা, 2টা গম এবং 1টা ধান আছে। সে প্রথম বছর যখন চাষ করেছিল তখন হচ্ছে তার কাছে 3টা আলু ছিল, তাছাড়া অন্য কিছু ছিল না এবং সে এই বছর তারপরের বছর যখন চাষ করলো তখন দেখলো তার ফলন আরেকটু বেশি হয়েছে। ফলন বেশি হয়ে কি হয়েছে, 3টা আলু হয়েছে, ভুট্টার গুদামে 2টা আছে, গমের গুদামে 1টা গম আছে এবং গমের গুদামে 2টা গম আছে এবং ধানের গুদামে 1টা ধান আছে। তো এক্ষেত্রে সে দেখতে পেল যে হ্যাঁ সে গণনা করতে পারতেছে। এক্স্যাক্টলি তার এই গণনা করার পদ্ধতিটা আমাদের সাথে যদি আমরা কল্পনা করি যে এখানে সে এক্স্যাক্টলি কয়টা ধান সে চাষ করছিল, এক্ষেত্রে যদি আমি দেখি সে আলু চাষ করছে 3টা আলু সমান সমান হচ্ছে আমি যদি 3 × 5 করি তাহলে হচ্ছে 3 × 5 = 15, সে 15টা ভুট্টা চাষ করছে এবং আমি যদি তার কাছে ভুট্টা ছিল আরও 4টা তাহলে তার সাথে যদি প্লাস করি 4 তাহলে সে 19টা ভুট্টা চাষ করছে এবং 19টা ভুট্টা সমান সমান কয়টা গম হবে, 19 × 5। সে 19টা ভুট্টা সমান সমান হচ্ছে 95টা ধান সে চাষ করছে, সরি 95টা গম সে চাষ করছে এবং তার কাছে প্রেস্টোর গম ছিল 2টা এবং যদি এই গম 2টা আমরা অ্যাড করে দেই তাহলে তার কাছে হবে +2 = 97। 97টা সে গম চাষ করছে এবং 97টা গমকে যদি আমি ধানে কনভার্ট করি তাহলে ওই ক্ষেত্রে তার কাছে হবে হচ্ছে গিয়ে 97 × 5 485টা এবং তার সাথে যদি আমি তার কাছে ছিল একটা ধান এটাকে যোগ করি তাহলে দেখা যাবে যে সে পড়ছে 486টা ধান সে এক্স্যাক্টলি চাষ করেছিল এবং যেটা তার ভাষায় সে কল্পনা করছে 3 4 2 1, যেটা হচ্ছে
কৃষকের ভাষায় সে 3টা আলু, 4টা ভুট্টা, 2টা গম এবং 1টা ধান চাষ করেছিল। এবং যেটা হচ্ছে আমাদের ভাষায় যদি আমরা বলি তাহলে হচ্ছে 486টা সে ধান চাষ করেছিল। তো সে মহা খুশি, সে নিজের আনন্দে সে চাষ করতেছে, চাষাবাদ করতেছে, সে গণনা করতে পারতেছে। অ্যাট দ্য এন্ড যেভাবে হোক সে গণনা করতে পারতেছে, সে গণনার একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। সে খুবই খুশি। কিছুদিন গেল, সে মারা গেল। আস্তে আস্তে কি হইলো, তার এই গণনা আবিষ্কার করা যে গণনার পদ্ধতিটা ছিল এটাও সে আস্তে আস্তে ভুলে গেল। মানুষ আস্তে আস্তে ভুলে গেছে, এটা আর কারোর প্রয়োজন পড়তেছে না। প্রায় আরও কয়েকশো বছর পরে কিছু মানুষ আবার চিন্তা করলো, কোনো একটা কৃষক আবার চিন্তা করলো যে আমার প্রোডাক্টগুলো তো একটু গণনা করে রাখা দরকার। তো সে ওই ক্ষেত্রে কী করলো, সে আবার গণনা করার কথা চিন্তা ভাবনা করলো। সে এখন যখন গণনা করবে তখন সে কিভাবে গণনা করবে, সে অনেক চিন্তা ভাবনা করলো। চিন্তা ভাবনা করে কি করবে সে চিন্তা ভাবনা করার পর চিন্তা করে দেখলো যে হ্যাঁ, সে প্রথম কৃষকের মতোই, যদিও সে প্রথম কৃষকের ধারণাটা জানতো না, তবে সে প্রথম কৃষকের মতোই চিন্তা করলো যে তার কাছে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে তার কাছে ধান আছে, গম আছে, ভুট্টা আছে, আর হচ্ছে আলু আছে। তার কাছে ধান, গম, ভুট্টা, আলু আছে। এবং সে ওই আগের কৃষকের মতো জাস্ট শুধুমাত্র 1 থেকে 5 পর্যন্ত না, সে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত গণনা করতে পারতো। সে একেবারে 9 পর্যন্ত গণনা করতে পারত। তো এক্ষেত্রে সে কী করছে, সে 0টা ধান, 1টা ধান, 2টা ধান, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা পর্যন্ত ধান সে গণনা করতে পারছে। তো তার কাছে যখনই 10 নম্বর ধানটা চলে আসছে তখনই সে আবার সবগুলাকে একসাথে পুটলি বাঁধছে এবং সে একটা গম হিসাবে কল্পনা করছে। ওই 10টা ধান মিলে তার কাছে একটা গম হয়ে গেছে এবং ধানের ঘরে একেবারে খালি হয়ে গেছে। ঠিক সেমভাবে গমে 2টা গম আসছে, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। যখনই তার কাছে 10 নাম্বারটা আসছে সে আবার সবগুলাকে পুটলি বাঁধছে এবং আবার সবগুলাকে পুটলি বেঁধে কি করছে, সে একটা ভুট্টা হিসেবে কল্পনা করছে। এবং তখন গমের ঘরে আবার 0 চলে আসছে, তার কাছে কোনো গম নাই, সবগুলা গমকে একসাথে মেলা ভুট্টাতে নিয়ে গেছে। হ্যাঁ, সে এই পদ্ধতিটা আবিষ্কার করলো এবং সে কি করলো, সেটাকে একটা এক্সপেরিমেন্ট আবার প্রথম ব্যক্তির মতো করতে চাইলো। তো এক্সপেরিমেন্টটা কিভাবে করা যায়, সে ওই বছর শুধুমাত্র জাস্ট ধান চাষ করছে। সো সে যখন ওই বছর ধান চাষ করছে তখন সে দেখলো তার কাছে চারটা ভুট্টা, 8টা গম এবং 1টা ধান আছে। তার কাছে কোনো পরিমাণ আলু নাই, আলুর গুদামটা টোটালি খালি, এবং হচ্ছে 4টা ভুট্টা আছে, 8টা গম আছে, 1টা ধান আছে। তো এক্ষেত্রে যদি আমরা 4টা ভুট্টা, এই 4টা ভুট্টা সমান সমান কতটা গম হবে, আমরা জানি যে সে 10টা সমান একটা পুটলি বাঁধতো। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, 4 × 10 করতে পারি, যাতে হচ্ছে 4 10 40 যোগ হচ্ছে 8, যেটা হচ্ছে 48, এবং হচ্ছে আবার আমরা জানি একটা গম সমান সমান হচ্ছে 10টা ধান, তাহলে 48টা গম সমান সমান কি হবে, × 10 ইজ ইকুয়াল তার কাছে ছিল হচ্ছে 6টা ধান এবং এটা যোগ করলে হচ্ছে 486,
তার মানে হচ্ছে দ্বিতীয় কৃষকেরটা যদি দেখি, তার মানে হচ্ছে দ্বিতীয় কৃষকের 486, এটা হচ্ছে আরেকটা কৃষক, সমান সমান হচ্ছে আমাদের ভাষায় সংখ্যক ধান আছে। এখন প্রথম কৃষক একটা সংখ্যা পদ্ধতি তৈরি করেছিল যেখানে হচ্ছে আমরা আমাদের ভাষায় 486কে পেয়েছিলাম, এবং হচ্ছে দ্বিতীয় কৃষক একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে যেটার ভিত্তিতেও আমরা হচ্ছে 486টাকে পেয়ে গেছি। এখন এই ভিত্তিতে আমরা তো বলতেই পারি 3 4 2 1 প্রথম কৃষক সমান সমান হচ্ছে 4 8 6 দ্বিতীয় কৃষক, এটা আমরা বলতে পারি। তাহলে তো আমরা বলতে পারি 3 4 2 1 ইজ ইকুয়াল টু 4 8 6। যদিও এটা দেখতে একটু আজগুবি মনে হচ্ছে যে একটা ওইদিকে খুব বড় একটা সংখ্যা, এদিকে খুব ছোট একটা সংখ্যা, এখানে এই দুইটা সংখ্যা আসলে সমান কিভাবে হয়? যদি আপনারা জাস্ট আগের ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে একমত হবেন যে এখানে দুইটা সংখ্যাই সমান। এখন কথা হচ্ছে যে আমার বাম পক্ষে একটু বড় সড়ো একটা সংখ্যা আছে আর ডান পক্ষে হচ্ছে একটু ছোট একটা সংখ্যা আছে, তাহলে দুইটা সংখ্যা সমান কীভাবে? এক্ষেত্রে হচ্ছে আমার খেয়াল করতে হবে যে প্রথম কৃষক যে ছিল সে গণনা করতে পারতো হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, জাস্ট 5টা সংখ্যা। আর দ্বিতীয় কৃষক যে ছিল সে গণনা করতে পারতো 0 থেকে 9 পর্যন্ত, মোট 10টা সংখ্যা সে গণনা করতে পারতো। তার ধারণ ক্ষমতা বেশি ছিল, যার কারণে তাকে যখন আমরা একটা রাউন্ড ফিগারে অথবা কোনো একটা অংশে আবদ্ধ করতে যাচ্ছি তখন ছোট একটা অংশে বড় কিছুকে প্রকাশ করতে পারতেছে। আর প্রথম কৃষকের ক্ষেত্রে তার ধারণ ক্ষমতা কম ছিল, যার ফলে সে বড় একটা অংশে ছোট্ট একটা অংশকে প্রকাশ করতে তার বড় একটা অংশের প্রয়োজন পড়তো। তো এই যে ধারণ ক্ষমতার বিষয়টা আছে এটাকেই বলা হয় হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি। আমরা একটু পরের স্লাইডটাতে দেখব যে সংখ্যা পদ্ধতির ভিত্তি জিনিসটা হচ্ছে কি। আর এখানে এই যে এতক্ষণ আমরা ধান, গম, ভুট্টা, আলু নিয়ে এত আলোচনা করছি, এইগুলো আসলে হচ্ছে আমাদের প্রচলিত খুবই পরিচিত কিছু শব্দ, যেমন হচ্ছে একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, যেটাকে আমরা প্রচলিত দশমিক সংখ্যা পদ্ধতির আকারে 1 থেকে 9 পর্যন্ত এককে থাকবে, দেন যখন আবার একটা শূন্য চলে আসবে 10-এর একটা চলে যাবে দশকের ঘরে। এটা হচ্ছে যে এক্স্যাক্টলি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাটা নেবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তার কাছে যতগুলো সংখ্যা আছে সে যতগুলো সংখ্যা ধারণ করতে পারবে ঠিক ততগুলো সংখ্যাই সে এককের ঘরে রাখবে। তার পরবর্তীতে সবগুলো সংখ্যাকে একত্রিত করে সে দশকের ঘরে নিয়ে যাবে, আর এককের ঘরে যথারীতি শূন্য চলে আসবে। এভাবেই হচ্ছে আমাদের নর্মাল নাম্বার সিস্টেমগুলো কাজ করে থাকে। তো আমরা সংখ্যা পাইলাম, সংখ্যা পদ্ধতি পাইলাম। এখন যদি আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দেখি তাহলে হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকারের। প্রথম হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি প্রকাশে শুধুমাত্র সংখ্যার মানটাই প্রয়োজন পড়ে, সংখ্যার অবস্থান বা সে কোথায় আছে তার এক্সাক্ট অবস্থানের উপর সংখ্যার মানটা কোনো রকমের প্রভাব বিস্তার করে না। যেমন এখানে হচ্ছে একটা চিহ্ন আছে, একটা দাঁড়ের মতো আছে, এটাকে বলা হয় 1, যেটাকে লিনও পড়া হয়। এটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, যেটা প্রাচীন মিশরীয়রা ব্যবহার করত। এটা হচ্ছে আমাদের অস্থানিক সংখ্যা পদ্ধতির একটা খুব বড়সড় উদাহরণ, যেটা হচ্ছে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। জাস্ট একটা দাড়ি টানতো যেটাকে তারা লিন বলতো, এবং হচ্ছে একটা উল্টা ইউ আকৃতির
একটা অবস্থা, যেটা হচ্ছে তারা লুপ বলতো, অথবা 10, যেটাকে আমরা আমাদের ভাষায় 10 হিসেবে কাউন্ট করতে পারি। তার পরবর্তীতে হচ্ছে একটা কোশ্চেন মার্ক, উল্টা। আমরা নর্মালি যেভাবে কোশ্চেন মার্কটা দেয়, এটা হচ্ছে জাস্ট তার উল্টা। ওইটাকে তারা 100 বা রূপ হিসেবে তারা চিন্তা করত। তো এক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে তারা যেই চিহ্নগুলো ব্যবহার করত, যেমন হচ্ছে তার মান ছিল 10, এই চিহ্নটার মান হচ্ছে 100, এবং হচ্ছে এমন একটা চিহ্ন আছে যার মান হচ্ছে 1000। তো এই সংখ্যাগুলোকে যদি আমরা বিভিন্নভাবে ওরিয়েন্টেড করি, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা ভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, অথবা যদি আমি এটাকে এভাবে লিখি, তাহলে এক্ষেত্রে তার মান হচ্ছে 10, তার মান হচ্ছে 100, এবং তার মান হচ্ছে 1000। এক্ষেত্রে তার মান হচ্ছে 10, তার মান হচ্ছে 1000, তার মান হচ্ছে 100। এখানে যদি দেখি, তাহলে এখানে তার মান আসবে 1000, তার মান হচ্ছে 100, এবং তার মান হচ্ছে 10। যদি প্রত্যেক ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোকে যোগ করি, 10,110, এখানেও যোগ করলে হচ্ছে 10,110, এখানেও যোগ করলে 10,110। এখানে এই যে 1000টা আছে, এই যে 1000টা আছে, এই যে 1000টা আছে, এই একটা হাজার যে জায়গায় বসুক না কেন, তার মান সবসময় 1000। সে প্রথমে বসলেও 1000, মাঝখানে বসলেও 1000, অথবা যদি শেষে বসে তাহলেও তার মান 1000। ঠিক সেমভাবে এই যে 100 আছে, এই 100টা সে মাঝখানে বসুক, অথবা প্রথমে বসুক, অথবা শেষে বসুক, সে যেখানেই বসুক না কেন তার মান হচ্ছে 100। আবার 10-এর ক্ষেত্রেও সেম, সে প্রথমে বসুক, মাঝখানে বসুক, অথবা শেষে বসুক, তার মান সবসময় 10ই থাকবে। এই যে সংখ্যা পদ্ধতিতে তার অবস্থানের পরিবর্তনের ফলে তার মানের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, এটাই হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি প্রকাশের ক্ষেত্রে নিজস্ব মানের প্রয়োজন পড়বে এবং তার পাশাপাশি স্থানীয় মান দুইটারই প্রয়োজন পড়ে, তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন হচ্ছে আমরা স্বাভাবিক যে সংখ্যা পদ্ধতিটাকে ব্যবহার করি, নর্মালি আমরা গণনার ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে ব্যবহার করি, যেটাকে ডেসিমাল সংখ্যা আমরা বলে থাকি। যেমন হচ্ছে যদি আমরা দেখি 1-এর মান 1, 3-এর ক্ষেত্রে 3-এর মান হচ্ছে 3, এবং 7-এর মান হচ্ছে 7। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা ওরিয়েন্টেড করি 731, অথবা 317, অথবা 173, জাস্ট এই তিনটা সংখ্যাকে আমরা আলাদাভাবে ওরিয়েন্টেড করলাম। তো এক্ষেত্রে হইল কি, প্রথম সংখ্যার মান হইল 731, দ্বিতীয় সংখ্যার মান হয়েছে 317, এবং তৃতীয় সংখ্যার মান হয়েছে 173। আগেও আমাদের তিনটা সংখ্যা ছিল, যে তিনটা সংখ্যাকে আমরা বিভিন্নভাবে ওরিয়েন্টেড করেছি। এখানেও আমাদের তিনটা সংখ্যা, যেখানে আমরা সংখ্যাগুলোকে বিভিন্নভাবে ওরিয়েন্টেড করেছি। বাট আগের ক্ষেত্রে ছিল যে প্রত্যেকটার শুধুমাত্র নিজস্ব মান ছিল, তার স্থানীয় মান তার কাছে কোনো রকমের ভ্যারি করে নাই। বাট এক্ষেত্রে কি হয়েছে, এই 1-এর ক্ষেত্রে 1 × 1 = 1, 3-এর ক্ষেত্রে হয়েছে 3 × 10 = 30, 7-এর ক্ষেত্রে হয়েছে 7 × 100 = 700, যার কারণে হচ্ছে 731। আবার দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে হয়েছে 7 × 1 = 7, 1 × 10 = 10, 3 × 100 = 300।
ঠিক অনুরূপভাবে আমরা যদি শেষেরটা দেখি, শেষেরটার ক্ষেত্রেও সেম হয়েছে 3 মাল্টিপ্লাই বাই 1, 7 মাল্টিপ্লাই বাই 10 এবং হচ্ছে 1 মাল্টিপ্লাই বাই 100। তো প্রত্যেকটা প্রথমটার ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে জাস্ট নিজের একটা মান ছিল, নিজের মানটা যেখানে গিয়ে বসতো ওই মানটাই হইতো। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে নিজের মানটা আছে, তার পাশাপাশি হচ্ছে সে কততম অবস্থানে বসছে ওই অবস্থানের উপর ভিত্তি করে তার মানগুলো পরিবর্তিত হয়েছে। তো এই অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যাগুলোকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। এবং আমরা যদি দেখি তাহলে ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার 4 প্রকারের, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন আমরা যখন অবস্থানটা বললাম তখন অবস্থান শব্দটা বুঝতে পারছি যে হ্যাঁ, অবস্থান যেটা হচ্ছে তার বিভিন্ন জায়গাতে যদি চেঞ্জ করি তাহলে তার অবস্থানটা কী হয়। এখন একটা নতুন টার্ম আসছে, যেটা হচ্ছে ভিত্তি। ভিত্তি শব্দটা আসলে কি, ভিত্তি শব্দটা কি যদি আমরা সেটা দেখতে চাই তাহলে হচ্ছে ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হবে তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হবে। তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হবে। মানে হচ্ছে আমাদের যেমন হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এখানে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। যদি 0 আর 1 দুইটা সাংকেতিক চিহ্নকে ব্যবহার করা হয় তাহলে তার কাছে মোট কতগুলো সাংকেতিক চিহ্ন আছে? অবশ্যই এখানে একটা দুইটা সাংকেতিক চিহ্ন আছে, যার মানে হচ্ছে এই হচ্ছে 2, যেটা হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি। এখন আমরা যখন কোনো একটা সংখ্যাকে প্রকাশ করব, সংখ্যা প্রকাশ করার ক্ষেত্রে হচ্ছে সংখ্যাটিকে প্রকাশ করা হয় এভাবে। এখানে হচ্ছে মূল সংখ্যা, আর ব্র্যাকেটের নিচে যে অংশটা থাকে এই অংশটাতে বসে হচ্ছে গিয়ে ভিত্তি। এই ভিত্তিটা ডিফাইন করবে যে আমার এই সংখ্যার মানটা এক্স্যাক্টলি কত। এখানে ভিত্তিতে যদি আমার 2 থাকে তার মানে হচ্ছে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা একটু সামনে গেলে দেখব যে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। তো এইভাবে ভিত্তির উপর ডিপেন্ড করে আমাদের সংখ্যাগুলোর মান পরিবর্তিত হয়, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে দুইটা কৃষক যদিও আমাদের ভাষায় সমপরিমাণ ধান সে চাষ করছে, কিন্তু দুই ক্ষেত্রে হিউজ পরিমাণ একটা ডিফারেন্স দেখা গেছে সংখ্যার অবস্থানের উপর। তো এখন আমরা যখন সংখ্যা পদ্ধতি আলোচনা করব তখন আমাদের আরেকটা টার্ম পাবো, যেটা হচ্ছে আমাদের সংখ্যার বিভাজন। আমরা যখন একটা সংখ্যা দেখি, নর্মালি আমাদের সংখ্যা রেখাতে হচ্ছে ধনাত্মক সংখ্যা একদিকে থাকে, ঋণাত্মক সংখ্যা একদিকে থাকে, মাঝখানে হচ্ছে আমাদের জিরোটা থাকে। জিরোর এক পাশে ধনাত্মক থাকে আর এক পাশে ঋণাত্মক থাকে। ঠিক সেইমভাবে আমাদের সংখ্যার হচ্ছে 3টা ভাগ থাকে। মাঝখানে থাকে একটা দশমিক বিন্দু এবং হচ্ছে তার এক পাশে থাকে ভগ্নাংশ, আর আরেক পাশে থাকে তার পূর্ণাংশ। এখন এই 3টা ভাগে হচ্ছে আমাদের সংখ্যাগুলোকে নর্মালি একটা সংখ্যাকে ভাগ করা যায়। এই যে ভগ্নাংশ বা দশমিক বিন্দু, এটাকে বলা হয় দশমিক বিন্দু অথবা রিডক্স পয়েন্ট বা রেডক্স পয়েন্ট। রেডক্স পয়েন্ট এবং হচ্ছে দশমিক বিন্দু থেকে পূর্ণাংশ বরাবর দূরের একেবারে দূরবর্তী যেই অংশটা থাকবে ওই অংশটাকে বলা হবে এমএসবি। এমএসবির ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর দশমিকের একেবারে কাছে পূর্ণাংশের যে অংশটা থাকবে তাকে বলা হবে
LSB। পূর্ণাংশের দশমিক থেকে দূরবর্তী যে অংশটা থাকবে তাকে বলা হবে MSB, এবং পূর্ণাংশের দশমিকের কাছাকাছি যেই সংখ্যাটা থাকবে তাকে বলা হবে LSB। যেমন হচ্ছে এই সংখ্যাটাতে এই 5 হচ্ছে MSB এবং এই 9 হচ্ছে LSB, কারণ হচ্ছে এই 9টা দশমিক বিন্দুর খুবই কাছে এবং 5টা হচ্ছে দশমিক থেকে সবচাইতে দূরবর্তী অবস্থায় অবস্থিত। এবং যদি আমরা ভগ্নাংশের পরের অংশটাতে দেখি, তাহলে ভগ্নাংশের পরের অংশটাতে দেখব যে ভগ্নাংশের পরে একেবারে কাছে যে অংশটা থাকবে তাকে বলা হবে MSB, এবং হচ্ছে সবচাইতে দূরে যেটা থাকবে ওই অংশটাকে বলা হবে LSB। যেমন আমরা সংখ্যাটাতে যদি দেখি, এই হচ্ছে আমার দশমিক বিন্দু, দশমিক বিন্দুর সাথে আছে আমার যেটা তাকে বলা হচ্ছে MSB, এবং দূরে যেটা আছে তাকে বলা হচ্ছে LSB। এবং এই যে নিচে ছোট করে 10 লেখা আছে, এই 10টা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এই 10টাই ডিফাইন করে দিবে আপনার এই সংখ্যাটা মান এক্স্যাক্টলি কত হবে। ওকে, তো এখন আমরা যখন সংখ্যা পদ্ধতিটা দেখতেছি তখন হচ্ছে আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি যে আমাদের সংখ্যা পদ্ধতি 4 প্রকারের: বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং হচ্ছে ডেসিমাল। তো এক্ষেত্রে প্রথম হচ্ছে বাইনারি, যেখানে হচ্ছে শুধুমাত্র 0 এবং 1 দুইটি সংখ্যা ব্যবহার করা হয় বা দুইটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এখানে এই যে 0 আর 1 দুইটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে ভিত্তিতে যখন দেখেছিলাম তখন ওইখানে দেখে এসেছি যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হবে তার সমষ্টিকে বলা হবে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তো এক্ষেত্রে 0 আর 1 শুধুমাত্র দুইটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হচ্ছে, এই কারণে তার ভিত্তি হচ্ছে 2। যদি আমরা অক্টালের ক্ষেত্রে দেখি, এখানে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সাংকেতিক চিহ্ন অথবা সংখ্যা ব্যবহার করা হচ্ছে, যার কারণে তার ভিত্তি হচ্ছে 8। যদি আমরা ডেসিমেল দেখি, ডেসিমেল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় অথবা সংখ্যা ব্যবহার করা হয়, যার ভিত্তি হচ্ছে 10। যেটা আমরা স্বাভাবিকভাবে সব জায়গায় এবং এখন পর্যন্ত আমরা যত প্রকার গণনার কার্যক্রম করে থাকি, গণনা করি, সব কিছুতে আমরা এই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি। এবং সবশেষে হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেখানে হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে F পর্যন্ত মোট 16টি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, যার কারণে তার ভিত্তি হচ্ছে 16। এখানে নর্মালি আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর মান জানি। এখন এইখানে যে নতুন টার্মটা আসছে, যেখানে হচ্ছে এ থেকে F পর্যন্ত, এখানে ABCDEF, এই জিনিসগুলোর মান আসলে কি? এই জিনিসগুলোর মান হচ্ছে A is equal 10, B is equal 11, 12, 13, A is equal 14 এবং F is equal 15। A এর মান হচ্ছে 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14 এবং F এর মান হচ্ছে 15। এই মোট হচ্ছে 16টি সাংকেতিক চিহ্ন নিয়ে আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি গঠিত। তো এখন হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ আমরা ছোটকাল থেকে অনেক করে এসেছি। তো এখন যদি আমরা একটু দুই একটা যোগ দেখি, যেমন হচ্ছে 175 প্লাস হচ্ছে 379। আমরা নর্মালি যখন যোগ করতাম তখন কি হইতো? 5 আর 9, 5 আর 9 যোগ করলে হয়তো আমার হচ্ছে 14। 14-র এই 4টাকে আমরা নিয়ে এখানে বসাই দিতাম, আর হাতে থাকতো এই অব্যবহৃত 1। এই একটা কি করতাম, আমরা 7-এর সাথে 1 যোগ করতাম, 7 আর 1 হচ্ছে 8, 8-আর সাথে 15, 15 থেকে এই হচ্ছে 15, 15 থেকে আবার এই 5টাকে নিয়ে বসাইতাম এখানে 5, হাতে থাকতো আবার 1, যেই একটা হচ্ছে পরবর্তী আরেকটা সংখ্যার সাথে যোগ করতাম 3, 3 আর 1 4, 4 আর 1 এই হচ্ছে 5, মোট হচ্ছে আমার 554। এটা হচ্ছে আমরা নর্মালি যোগ করতাম। বাট এখন কথা হচ্ছে, যদি আমরা এই কাজটাই করি, যেমন হচ্ছে এখানে এই 14-র ক্ষেত্রে যদি 14টা আমরা দেখি,
তাহলে 14তে কি করছি, এই হচ্ছে মোট 14, এই হচ্ছে 14, 14 থেকে এই 4টা বসাই দিছি। যদি 4টা বসাই তাহলে 4-এর স্থানীয় মান হচ্ছে 1 মাল্টিপ্লাই বাই 1 ইজ 4 মাল্টিপ্লাই বাই 1 ইজ ইকুয়াল 4, 1 এর ক্ষেত্রে হচ্ছে 1 মাল্টিপ্লাই বাই 10 ইজ ইকুয়াল 10, ওভারঅল হচ্ছে আমার 14। তাহলে এখান থেকে আমরা এই 4টাকে বসাই দিলাম এখানে নিয়ে, কোনো সমস্যা নেই। তবে হচ্ছে যদি আমার হাতে থাকতো তাহলে তো হাতে থাকার কথা ছিল 10, তাহলে হাতে কেন 1, আমরা পরের ঘরে কেন 1 ব্যবহার করতেছি। এক্ষেত্রে হচ্ছে আমরা এক্স্যাক্টলি 14 থেকে 4 নিতেছি আর 1 যে অব্যবহৃত আছে ওইটা বসাইতেছি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা কাজ করতেছি ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এখন সে যখন দুইটা সংখ্যাকে যোগ করছে, যোগ করে কি দেখলো 5 + 9 ইজ ইকুয়াল 14। এখন এই 14 কি আমার এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে? সে দেখলো যে নাই, 14 সংখ্যাটা তো আমার ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নাই। 1 এবং 4 ইন্ডিভিজুয়ালি আছে, বাট 14 সংখ্যাটা তো টোটালি নাই। তখন সে কি করলো, এখান থেকে তার যে ভিত্তিটা ছিল এই ভিত্তিটাকে সে বিয়োগ করছে। ভিত্তি কত ছিল? ভিত্তি ছিল 10, যেটাকে বিয়োগ করার পরে আসছে 4। এই 4টাকে নিয়ে সে এখানে বসাইছে এবং হচ্ছে সে ভিত্তি কতবার বিয়োগ করছে, সে এখানে ভিত্তিটাকে একবার বিয়োগ করছে। এই কারণে তার হাতে আছে 1, যেটা গিয়ে পরবর্তী অংশের সাথে যুক্ত হয়েছে। তো এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে হচ্ছে 1 আসছে, 1 হচ্ছে 7 আর 1 8, 8 সাথে হচ্ছে 15, আবার আসছে 15, 15 থেকে মাইনাস করা হয়েছে 10, যেখানে হয়েছে 5, এই 5টাকে নিয়ে সে পরের ঘরে বসাইছে এবং সে 10 বিয়োগ করছে একবার, যার কারণে এখানে সে 1 হাতে ছিল। এখন যদি আমরা একটু একটা গুণ দেখি, যেমন হচ্ছে 95 মাল্টিপ্লাই বাই 7, 5 নং 45, তো এক্ষেত্রে সে কী করলো, এই লিখলো 45। এখন 45 সংখ্যাটা তো হচ্ছে আমার 0 থেকে 9-এর ভিতরে নাই, তখন সে কি করবে, তখন হচ্ছে সে মাইনাস করবে 10, রইল কত 35। এখন 35টাও 0 থেকে 9-এর ভিতরে নাই, তখন সে আবার কি করলো, মাইনাস করলো 10, তখন রইল কত, তখন হচ্ছে সে দেখলো তার কাছে 25 আছে। এখন 25টাও 0 থেকে 9-এর ভিতরে নাই, তখন হচ্ছে সে আবার মাইনাস করলো 10, রইল 15, 15ও তো তার 0 থেকে 9-এর ভিতরে নাই, তখন সে কি করল, আবার 10 মাইনাস করল, সে পাইল হচ্ছে 5। এই যে 5টা, এই 5টা হচ্ছে 0 থেকে 9-এর মাঝখানে কোনো একটা অংশে আছে, যার কারণে সে এই 5টাকে কি করলো, এখানে বসাই দিল এবং হচ্ছে সে 10 কতবার বিয়োগ করছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এই 1 2 3 4, এই হচ্ছে সে 10 বিয়োগ করছে হচ্ছে 4 বার, যার কারণে তার কাছে হাতে আছে 4 এবং সে কি করছে 7 নং 54, 54 আর 4 হচ্ছে 58, সে অ্যাট দ্য এন্ড 585 পেয়েছে। যেটা হচ্ছে যে আমরা যাই করি না কেন আমাদের সমস্ত কিছু ডিপেন্ড করবে হচ্ছে শুধুমাত্র আমাদের সংখ্যা পদ্ধতি ভিত্তির উপরে। যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমাদের হচ্ছে পরবর্তী সেশন অক্টাল যোগ। অক্টাল যোগের ক্ষেত্রে কি হবে, সেম কাজটা হবে, 3 2 7 1 7 5। যদি এটাকে আমরা যোগ করি তাহলে হচ্ছে 7 আর 5 12, এই হচ্ছে আমার 12। 12 থেকে এখন সে এই 12টাকে কার সাথে চেক করবে, সে 12টাকে চেক করবে 0 থেকে 7 এবং হচ্ছে তার ভিত্তি 8। এখন সেই 12টাকে দেখবে 0 থেকে 7-এর ভিতরে সে আছে কিনা। এখন এই 12টা তো হচ্ছে ইন্ডিভিজুয়ালি 0 থেকে 7-এর ভিতরে নাই, তো এখন সে কি করবে, এখান থেকে মাইনাস করবে 8। 8 কেন মাইনাস করবে, কারণ হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, যার কারণে এখান থেকে সে 8 মাইনাস করবে, তাহলে এখানে রইল 4, যেটা বসাইলো সেখানে 4। এখন হচ্ছে সে ভিত্তি বিয়োগ করছে কতবার,
সে ভিত্তি বিয়োগ করছে একবার, যার কারণে হাতে আছে 1, যেটা যোগ হবে পরের ঘরের সাথে। 7 আর 1 8, 8 আর 2 হচ্ছে 10। এই 10 সংখ্যাটাও হচ্ছে 0 থেকে 7-এর ভিতরে নাই, তাহলে সে কি করবে, আবার মাইনাস করবে 8, রইল কত 2। সে এই 2টাকে এখানে বসাবে এবং 8 আবার কতবার বিয়োগ করছে, সে 8কে বিয়োগ করছে একবার, যার কারণে হাতে আছে 1। এই একটা যোগ হবে পরের সংখ্যার সাথে, যেখানে হচ্ছে 1 আর 1 2, 2 আর 3 5। এই হচ্ছে আমার অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ। এখন যদি আমরা আরেকটা সংখ্যা দেখি, 379 397 243, এটা যদি আমাকে অক্টালে যোগ করতে বলে, তাহলে কি এক্স্যাক্টলি এটা আমার অক্টালে যোগ করা যাবে? অবশ্যই যাবে। চলুন আমরা দেখি কিভাবে হবে। যেমন হচ্ছে 7 আর 3, 7 আর 3 যোগ করলে কত হবে, 7 আর 3 হবে 10। 10 থেকে যদি আমি মাইনাস করি 8, থাকবে হচ্ছে 2, যেই 2 এখানে বসে যাবে। তো সেম, আমি 8 বিয়োগ করছি একবার, তো আমার হাতে আছে 1। এই 1 হবে কি হবে, যে পরের সংখ্যার সাথে যোগ হবে, 4 আর 1 5 হয়ে যাবে। 5 আর উপরে আছে 9। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 এবং হচ্ছে তার ভিত্তি 8, সে এর বাইরে কিছু কল্পনা করতে পারে না। তো এখানে হচ্ছে আমাদের একটা সংখ্যা আছে যেটা হচ্ছে 9, তাহলে 9টাকে এক্স্যাক্টলি সে কাউন্ট করতে পারবে? অবশ্যই সে কাউন্ট করতে পারবে না, কারণ তার রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তো যদি আমরা আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে বাই এনি চান্স ভুল করে এইরকম তার ধারণ ক্ষমতার চাইতে বেশি কোনো একটা সংখ্যাকে ব্যবহার করে ফেলি, তাহলে অবশ্যই সংখ্যাটা আমাদের ভুল হবে। এবং এটা হচ্ছে আমাদের এমসিকিউতে একটা ট্রিক্স থাকে, যেটা হচ্ছে যে কোন সংখ্যাটি সম্ভব বা কোন সংখ্যাটি সম্ভব নয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম ধারণ ক্ষমতার বাইরে কিছু সংখ্যা দিয়ে দেওয়া হবে, যেগুলো হচ্ছে আমাদেরকে এভাবে বলে দেওয়া হবে যে এটা আসলে কি সম্ভব কিনা বা এটা হচ্ছে কিনা। তো আমাদের এভাবে হচ্ছে ধারণ ক্ষমতার বাইরে আসছে কিনা এটা দেখে চেক আউট করে নিতে হবে। তো আমরা যদি বাইনারির ক্ষেত্রে দেখি, আমাদের সবচাইতে সহজ এবং সবচাইতে ঝামেলাদায়ক একটা টপিক হচ্ছে এই বাইনারি, যেখানে বাইনারির যোগটা, যদিও বাইনারিতে শুধুমাত্র 0 আর 1, তার বাইরে কিছু নাই, তার মানে খুবই সহজ একটা সেশন হওয়ার কথা ছিল। বাট এখানে একটু ট্রিকি সামথিং আছে। যেমন হচ্ছে যদি আমরা দেখি 10110, আমরা কিছুক্ষণ আগে বলেছি যে যেই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হবে, শুধুমাত্র ওই সংখ্যা পদ্ধতিতে যে রেঞ্জটা আছে ওই রেঞ্জের বাইরে আমরা কোনো সাংকেতিক চিহ্নকে এখানে বসাইতে পারবো না। সো আমরা জানি বাইনারির রেঞ্জ হচ্ছে 0 আর 1, এখানে 0 আর 1 ব্যতীত আমরা কিচ্ছুকে বসাইতে পারবো না। সো এক্ষেত্রে কি হইলো, এক্ষেত্রে আমরা জাস্ট 0 আর 1টাকে বসাইলাম। তো এখন যদি আমি যোগ করি, 0 আর 1 যোগ করলে হবে 1, হাতে কিছু নাই। 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, এই 2টা কি আমার এখানে আছে? এখানে জাস্ট 0 আর 1 আছে, তার মানে এখানে আমি 2 পাইতেছি না। বাট আমার দেয়া ছিল যে আমার ভিত্তি হচ্ছে 2, তাহলে আমি কি করব, এই 2 থেকে মাইনাস করব 2, রইল কত 0। এই 0টাকে এখানে বসাইলাম, আর আমার হাতে কত আছে, যেহেতু একবার বিয়োগ করেছি সেহেতু আমার হাতে 1 আছে। এখন এই একটা কি হবে, প্লাস হবে পরবর্তী ঘরের সাথে। এখন যদি আমি যোগ করি, তাহলে 1 আর 1 আবার 2, 2 থেকে আবার যখন 2 চলে যাবে থাকবে হচ্ছে 0, হাতে আছে 1, সে যোগ হবে আবার এই ঘরের সাথে। তাহলে 1 আর 1 আবার 2, 2 এর 0, হাতে আছে 1, এই 1 যোগ হবে এখানে। এখানে কি হয়ে গেল, 1 আর 1 2, 2 আর 1 হয়ে গেল 3। তখন কি হবে, 3 থেকে মাইনাস হবে হচ্ছে 2, যেখানে হাতে আছে নিচে থাকবে 1 এবং হাতে আছে 1, এই বসাইলাম 1কে, এবং হচ্ছে আমার হাতে যে একটা আছে এটা একেবারে সবার শেষের ঘরে এখানে বসাই দিলাম। তো এটা হচ্ছে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে প্রবলেমটা সলভ করি। আর এই বাইনারি ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট ট্রিক্স আছে, যেটা হচ্ছে 0 + 0 = 0, 0 + 1 = 1,
1 plus 0 is equal 1, 1 plus 1 is equal 0, 1 plus 1 plus 1 is equal 1, এটা হচ্ছে S, এটা হচ্ছে C। যদি আমার হাতে থাকে তাহলে 0 প্লাস 0তে কিছু হাতে নাই, এখানেও হাতে নাই, এখানেও হাতে নাই, এখানেও হাতে, এখানে হচ্ছে আমার হাতে আছে এখানে আমার একার একে যোগ করলে হচ্ছে 2 হয়ে যাচ্ছে, যেখানে 0 হাতে আছে 1, এক্ষেত্রে হচ্ছে 3টা 1 থাকলে যোগফল হবে 1, হাতে থাকবে 1। এটা হচ্ছে আমাদের বাইনারি ম্যাথ যখন আমরা সলভ করব তখন জাস্ট আমাদের একটা শর্টকাট ট্রিক্স, যদি আমরা এভাবে ঝামেলাতে যাইতে না চাই। দেন হচ্ছে আমার হেক্সাডেসিমালের যোগ। হেক্সাডেসিমালের ক্ষেত্রে হচ্ছে আমাদের 0 থেকে 9 এবং হচ্ছে এ থেকে এফ পর্যন্ত মোট 16টি সাংকেতিক চিহ্ন, মানে যার ভিত্তি হচ্ছে 16। এবং এক্ষেত্রে এ থেকে এফ পর্যন্ত আমার মান দেয়া আছে a is equal 10, b is equal 11, c is equal 12, d is equal 13, is equal 14, f is equal 15। তো এক্ষেত্রে যদি আমরা একটা যোগ করতে যাই তাহলে হচ্ছে 3a f প্লাস হচ্ছে 1 2b। যদি আমরা এটাকে যোগ করতে যাই তাহলে আমার f এর মান হচ্ছে 15 এবং b এর মান হচ্ছে আমার 11। যদি আমরা এটাকে যোগ করি তাহলে কি হবে, 5 আর 1 6, 1 আর 1 2, আমার এখানে আসলো হচ্ছে 26। এখন এই 26 সংখ্যাটাকে আমার 0 থেকে 9 অথবা a থেকে f এর ভিতরে আছে? অবশ্যই নেই। তো এক্ষেত্রে আমার কি করতে হবে, এক্ষেত্রে তার কাছ থেকে মাইনাস করতে হবে 16কে। যদি আমি 26 থেকে 16কে মাইনাস করে দেই তাহলে থাকবে কত, তাহলে থাকবে হচ্ছে 10। এখন এই 10টাকে কি আমি সরাসরি এখানে বসাই দেব? অবশ্যই না। কেন না? কারণ হচ্ছে আমার এই 10-এর একটা আক্ষরিক মান আছে যেটা হচ্ছে a, তার মানে 10-এর পরিবর্তে আমি এখানে বসাই দেব হচ্ছে a কে। তো এখানে হবে a। তো আমি এখানে ভিত্তি কতবার বিয়োগ করেছি, আমি ভিত্তি বিয়োগ করেছি একবার। তো এখানে যোগ হবে 1, 2 আর 1 হবে 3, এখানে a এর মান হচ্ছে 10, তাহলে 10 আর 3 হচ্ছে 13। আমার এখানে 13-র একটা অবশ্যই আক্ষরিক মান আছে যেটা হচ্ছে d, তাহলে এখানে বসে যাবে d। আমি এখান থেকে কি ভিত্তি বিয়োগ করেছিলাম? আমি এখান থেকে ভিত্তি বিয়োগ করি নাই, কারণ হচ্ছে 10 আর 3 13, 13-র একটা আক্ষরিক মান ছিল যেটা এখানে বসাই দিছি। যেহেতু ভিত্তি বিয়োগ করি নাই সেহেতু আমার হাতে কিছু নাই। তো এক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, 3 আর 1-এ জাস্ট এখানে 4 বসাই দেব। এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে আমি আশা করব যে আপনারা কিভাবে দশমিক সংখ্যায় যোগ করতে হয়, বাইনারি সংখ্যায় যোগ করতে হয়, অক্টাল সংখ্যায় যোগ করতে হয় এবং হেক্সাডেসিমাল সংখ্যায় যোগ করতে হয়, এগুলো আপনারা খুব সহজে করতে পারবেন, এটা আমি আশা করব। এবং তার পাশাপাশি ছোট্ট একটা ট্রিকি জিনিস যেটা হচ্ছে যে আমরা পরবর্তী সংখ্যা এবং পূর্বের সংখ্যা বের করতে একটু প্রবলেম ফেস করি। যেমন হচ্ছে যদি আমাকে বলা হয় হেক্সাডেসিমালে এফ এর পরের সংখ্যা কত, তো ওই ক্ষেত্রে আমরা কি করব? ওই ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি চিন্তা করব যে পরের সংখ্যা মানে কি, পরের সংখ্যা মানে হচ্ছে জাস্ট 1 যোগ হবে, তাই তো? আমরা 1 থেকে যখন 2 লিখি, যেমন হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 2, তাহলে সে 2 কিভাবে আসলো, 1-এর সাথে 1 যোগ হয়ে 2 আসলো। 2-এর পরের সংখ্যা কত, 3, কিভাবে আসলো, 2-এর সাথে 1 যোগ হয়ে 3 চলে আসলো। তো ঠিক সেমভাবে এফ এর পরের সংখ্যা কত হবে, অবশ্যই তার সাথে কি হবে, +1। তাহলে +1 হইলে কত হবে, এফ এর মান হচ্ছে 15, 15-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 16। যদি 16 হয়, এই 16টা কি 0 থেকে 9 অথবা এ থেকে এফ এ আসে? অবশ্যই নাই। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি তার ভিত্তিটাকে বিয়োগ করব। তাহলে যদি আমি ভিত্তিটাকে তার বিয়োগ করে দেই তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে আসবে 0, যেই 0টা বসে যাবে এখানে। এবং আমি এখানে 16 বিয়োগ করছি কতবার, একবার। এই একটা কি হবে, তার পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। তাহলে তার পরের সংখ্যা কত, তার পরের সংখ্যা হচ্ছে এফ এর মান হচ্ছে 15, 15-এর সাথে আবার 1 যোগ হলে 16 হবে। 16 থেকে 16 চলে গেলে থাকবে 0, এই বসাই দিলাম 0, হাতে থাকবে 1, যেই 1 আমার পরের সংখ্যার এখানে বসে যাবে।
তার মানে হেক্সাডেসিমালে FF এর পরের সংখ্যা কত আমরা পেয়ে গেলাম। এখন যদি আমার হেক্সাডেসিমালে বলা হয় 1000 এর আগের সংখ্যা কত, হেক্সাডেসিমালে 1000 এর আগের সংখ্যা কত, আমি যদি এখানে বলি 3 এর আগের সংখ্যা কত, তাহলে অবশ্যই 2 হবে। কেন 2 হবে? কারণ 3 থেকে আমি 1 মাইনাস করে দিয়েছি। ঠিক সেম ভাবে আমি যখন 2 এর আগের সংখ্যা বলবো, তাহলে 2 এর আগের সংখ্যা হবে 1। 1 কিভাবে? আমি 2 থেকে 1 মাইনাস করে দিয়েছি, যার কারণে 1 আছে। তো এক্ষেত্রে যদি আমি এখানে 1000 এর আগের সংখ্যা বলি, তাহলে কি করব? এখান থেকে জাস্ট নর্মালি বিয়োগ করে দেব 1। যদি আমি 1 বিয়োগ করে দেই তাহলে কি হবে? উপরে ছোট সংখ্যা থাকলে হচ্ছে আমার যোগ হবে ভিত্তি। এখানে তার ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 16। 16 থেকে চলে যাবে 1, থাকবে হচ্ছে 15। এখন এই 15-র একটা আক্ষরিক মান আছে, যেটা হচ্ছে আমার f। এখন আমি এখানে বসাই দেব হচ্ছে f। হাতে আছে আমার 1, কারণ আমি তার আগের উপরের সংখ্যার সাথে 1 যোগ করেছি, যেটা হচ্ছে পরবর্তী সংখ্যা থেকে বিয়োগ হবে। তাহলে আবার উপরে ছোট সংখ্যা, এই হচ্ছে আবার মাইনাস হবে 1। তো এখানে আবার উপরে ছোট সংখ্যা আছে, আবার 16 থেকে 1 মাইনাস হবে, হবে হচ্ছে 15। 15-র মান f। এখানে আবার হচ্ছে মাইনাস হবে 1, যেখানে আবার হচ্ছে 0, তার সাথে 16 যোগ হবে, 16 থেকে 1 চলে গেলে আবার থাকবে 15। এই 15-র মান হচ্ছে f, এবং তার কাছ থেকে আবার মাইনাস হবে হচ্ছে গিয়ে, আবার মাইনাস হবে 1, যেটা হচ্ছে 1 থেকে 1 চলে গেলে থাকবে 0। যদি আমার হেক্সাডেসিমালে 1000 এর আগের সংখ্যা কত বলে, তাহলে আমরা ওই ক্ষেত্রে বলতে পারবো যে 1000 এর আগের সংখ্যা হচ্ছে FFF। তো হয়তোবা বিয়োগের কনসেপ্টটা একটু প্রবলেম হইতে পারে, কজ আমরা বিয়োগটা এখন পর্যন্ত দেখি নাই। আশা করব আমরা বিয়োগটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখে ফেলবো। তো এই পর্যন্ত আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকে টোটাল ক্লাসটাতে আমরা চেষ্টা করেছিলাম যে কিভাবে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম জিনিসটাকে একটু আমরা সহজে উপস্থাপন করতে পারি, এবং আমরা এটাকে আমাদের বোধগম্যভাবে বুঝতে পারি। যদি আপনাদের এখানে কোনো টপিকে কোনো ত্রুটি মনে হয়, অথবা এখানে যদি আপনারা কোনো প্রবলেম সলভ করতে গিয়ে প্রবলেমে পড়েন, অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ এটা আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আপনাদের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ নেক্সট আবার কোনো একটা ক্লাসে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।